বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে বাংলা এইসি পেপার নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা মূলত তোমাদের যে এইসি পেপারের সিলেবাস দেওয়া হয়েছে সেখানে প্রথমে রয়েছে বাংলা ছোট গল্প। সেখান থেকে তোমাদের প্রথমে 3টে বাংলা ছোট গল্পের কথা পড়তে হচ্ছে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু প্রথম ছোট গল্প অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি গল্পের সম্পূর্ণ টেক্সট আলোচনা আপলোড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখো, আই বাটনে লিঙ্ক আসছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকেও ভিডিওটা চেক করে নিতে পারো। আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প। আদরিণী গল্পটি সম্পূর্ণ পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 7টি পরিচ্ছেদ রয়েছে। যেহেতু গল্পটা অনেকটাই বড়, আজ আমরা সেই গল্পের প্রথম পর্বের আলোচনায় মূলত প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করব। পরবর্তী দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা পঞ্চম থেকে সপ্তম পরিচ্ছেদের আলোচনা সেরে ফেলব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই আদরিণী গল্পের সম্পূর্ণ আলোচনা। সবার প্রথমে আদরিণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বলবো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 1873 সালে এবং মৃত্যু 1932 সালে। তার জন্ম হয় বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মামার বাড়িতে। আমাদের বাংলা সাহিত্যে দুজন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কথা খুঁজে পাই আমরা, কিন্তু যার জন্ম ধাত্রীগ্রামে বর্ধমানের তিনিই হলেন আমাদের আদরিণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। এনার পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায় এবং মাতা কাদম্বিনী দেবী। লেখকের আদি বাড়ি ছিল হুগলি জেলার গুরুপে। প্রভাত কুমারের পিতা রেলের একজন কর্মচারী ছিলেন। পিতার চাকরি সূত্রে বিহারে বাস করায় বিহারের জামালপুর হাই স্কুল থেকে প্রভাত কুমার 1888 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পাশ করেন এবং পাটনা কলেজ থেকে 1895 সালে তিনি বিএ পাশ করেন। 1901 খ্রিস্টাব্দে বিলেত যান এবং 1903 খ্রিস্টাব্দে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরেন। পরে তিনি বিহারের গয়ায় আইন ব্যবস্থা শুরু করেন। 1916 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজের অধ্যক্ষ পদে তিনি নিযুক্ত হন। ছাত্রাবস্থা থেকেই তিনি ভারতী পত্রিকায় রচনার মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু করেন এবং পরবর্তীকালে প্রদীপ, প্রবাসী, ভারতী পত্রিকায় নিয়মিত তিনি লেখালেখি করতে থাকেন এবং সম্পাদনাও করেছেন কিছু পত্রিকা যেমন মানসী এবং মর্মবাণী। প্রভাত কুমার প্রায় শতাধিক গল্প রচনা করেছেন, যেগুলি সংকলিত হয়েছে তার 12টি গল্পগ্রন্থে। গল্পগ্রন্থগুলি হল নবকথা, ষোড়শী, দেশী বিলাতি, গল্পাঞ্জলি, গল্পবীথি, পত্রপুষ্প ইত্যাদি। আমাদের পাঠ্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। পরে গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থে স্থান পায়। গল্পাঞ্জলি গল্পগ্রন্থের প্রকাশকাল 1913 খ্রিস্টাব্দে। এখানে মোট 6টি গল্প আছে। আদরিণী গল্পটি তাদের মধ্যে শেষতম গল্প। তাহলে সহজেই বোঝা যাচ্ছে আদরিণী গল্পের উৎস হচ্ছে গল্পাঞ্জলি নামক গল্পগ্রন্থ। এরপর আমরা মূল আলোচনার দিকে কিন্তু এগিয়ে যাব। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না কি রকম? জানো, আমি আর 24 বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে।
অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়কানী স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিল তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্যমশাই, আমরা কি সেই ভেবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির করে না? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য ছিল এই যে, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করার আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রনাথ বাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজন তাই পরামর্শ করলাম, যাই, মুখার্জি মহাশয়কে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মশাই স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছ কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাবো বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, তোমরা শুনো। আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুকো হাতে ধরে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভার দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানে আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত হইয়াছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর অশ্রুতিজন প্রতিপালকে ইস্যু পাঠ লিখিয়া দুই তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মশাই আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোফগুলি মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাবে টাক আছে, চক্ষু দুইটি বড় বড়, ভাষা ভাষা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোহর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইতেছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজের হাতে রাধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়াই গণ্য হন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও
মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমানের জন্য মোক্তার মহাশয়ে 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমন তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থব্যয় করিয়া চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানে সমাবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেক আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানে আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতে লাগিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলল, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া গেল। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। 2 চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিল না, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বললেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। এই ইদামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। চলে যাব আমরা 3য় পরিচ্ছেদে। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্র 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া কহিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির এক মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সবারই নিতে পারবে, কুছ পরবা নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল।
বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারে নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নিক। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটিয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশে সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজসমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটা কার? মুখুজ্জে মশাই বিনীতভাবে বললেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ, তবে বললেন আমার হাতি। বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আমার বই আর আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল। চলে আসব চতুর্থ পরিচ্ছেদে। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আজ কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র কলিকাতায় পড়িতেছে, সে কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নেই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায়ের মাথায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করতেন। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, সামলা কি? সামলা এক প্রকার হচ্ছে, বলা যেতে পারে, পাগড়ি বিশেষ, যেটা তৎকালীন সময়ে বিভিন্ন যারা উকিলের কাজ করতেন তারা পরতেন, তাকেই সামলা বলা হচ্ছে এখানে। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করে না। ইহাদের জন্য বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে।
এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করেন। প্রায় 60 বৎসর হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চলে না। তথাপি আজিকালি করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেব সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম মুখার্জি বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনে শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন, হুজুর হাইকোর্টের জজ হউন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় ইজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাজ ছাড়ি যান নাই। এই হলো আদরিণী গল্পের প্রথম পরিচ্ছদের আলোচনা, যেখানে আমরা প্রথম থেকে চতুর্থ যে অংশ রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে তা লাইন বাই লাইন আলোচনা করলাম এবং গল্পটার কিছুটা বিশেষ তথ্য তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আসলে গল্পটার মধ্যে কি আছে তোমরা বুঝতে পেরেছো? যেখানে প্রথমেই বলা হচ্ছে যে পীরগঞ্জের মেজুবাবুর বিবাহের নিমন্ত্রণ পেয়ে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল সেই বিবাহের একক প্রচেষ্টায় যেতে রাজি নন। মোক্তার মহাশয়কে দিয়ে তারা এক হাতি আনানোর বন্দোবস্ত করেন। সেই হাতি কিছুতেই তিনি সংগ্রহ করতে না পারায় যখন তিনি ব্যতিব্যস্ত, তখন অন্য এক পাড়ার বিশেষ জমিদারের কাছ থেকে হাতি সংগ্রহ করে তিনি হাতিটিকে কিনে নিলেন এবং পরবর্তীকালে সেই হাতি আদরিণী তাদের পরিবারের এক সদস্য যেন ধীরে ধীরে হয়ে উঠেছিল। সাধারণভাবে কুঞ্জবিহারীর বাবুর সঙ্গে, অর্থাৎ আমাদের যিনি মূল চরিত্র জয়রাম মুখোপাধ্যায়, সেই জয়রাম মুখোপাধ্যায়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বয়সে বেশি হলেও পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার দাবায় এসে সন্ধেবেলা তাস পাশা ইত্যাদি খেলে থাকে। এর পরবর্তী পরিচ্ছেদগুলিতে অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদে আমরা আদরিণী গল্পের ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে এগোবো এবং দেখব এই গল্পটি কতটা মর্মান্তিক ভাবে শেষ হতে পারে। সেই পর্বটা দেখার জন্য অবশ্যই ফার্স্ট যে পর্বটা আজকে আলোচনা হলো সেটাকে লাইক করতে হবে এবং কমেন্টে জানাতে হবে তোমরা দ্বিতীয় পর্বের আলোচনা চাও কিনা। এবং আর একটা কথা তোমাদের আমি বলবো, যারা এইসি পেপার নিয়ে বাংলা পড়ছো থার্ড সেমিস্টারে, তাদের জন্য আমি কথা দিয়েছিলাম একটা বিশেষ বই তোমাদের জন্য উপহার আনবো। সেই বইটা তোমরা ইতিমধ্যেই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত BA বাংলা পরিচয় থার্ড সেমিস্টারের এইসি ছাত্রছাত্রীদের জন্য লেখা হয়েছে। বইটি খুব শীঘ্রই তোমাদের জন্য প্রকাশিত হবে এবং বইটির সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই হাজির হব। বইটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন S মিত্র এবং সহযোগিতায় রয়েছে J সাহা অর্থাৎ আমি। এইসি বাংলা এই যে বইটি তোমরা দেখছো, বইটির মধ্যে তোমরা
তোমাদের যে সিলেবাসের অন্তর্গত যে 3টে কবিতা এবং 3টে ছোট গল্প রয়েছে তার সম্পূর্ণ আলোচনা মূল টেক্সট সহ কিন্তু পাবে। এছাড়া কবিতার বা গল্পের বিষয়বস্তু, লেখক পরিচিতি, শব্দার্থ, সারসংক্ষেপ এবং এইসি পেপারে যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা দিতে হবে, সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তরও কিন্তু করে দেওয়া রয়েছে। এই বইটা সংগ্রহ করার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। বইটা প্রকাশ হলেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। এবং আরও একটা কথা বলবো, আমাদের সঙ্গে যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে 3টেরই লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে চাইলে অবশ্যই যুক্ত হতে পারো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আদরিণী গল্পের 2য় পর্বের আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা।